ব্রাজিল হেরে যাওয়াতে অনেকেই আমাকে প্রশ্ন করতেছিলেন বা মেসেজ পাঠাইছেন যে ভাই আপনি তো বলছিলেন যে কার্লো আনচেলত্তি যদি চায় বিশ্বকাপ ব্রাজিল জিততে পারে। এখনো বলতেছি, এখনো এই কথাটাই বলতেছি। ভাই আপনার আব্বা আপনারে প্রচুর টাকা পয়সা খরচ করছে ভালো লেখাপড়া করার জন্য, মানুষ হওয়ার জন্য প্রচুর টাকা পয়সা খরচ করছে, প্রচুর সুযোগ সুবিধা দিছে। কিন্তু আপনি হয়েছেন কি, মানুষ, লেখাপড়া শেখেন নাই, মানে নষ্ট হয়ে গেছেন। সে দোষ আপনার আব্বার না আপনার, শেষ দোষ আপনার আব্বার না আপনার। কার্লো আনচেলত্তি চাইছে ব্রাজিলকে বিশ্বকাপ জিতে দিতে। ব্রাজিল খেলোয়াড়রা যদি না চাইতে সে কি করবে? এখন আপনি বলবেন কথা ঘুরাচ্ছেন, কথা ঘুরাচ্ছি না, আমি কথা এখানেই নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন, ধৈর্য ধরে শোনেন, তাহলে বুঝতে পারবেন। কার্লো আনচেলত্তি তার দলকে যেই ট্যাকটিসে খেলাবেন সেই ট্যাকটিস ফলো করবেন, সেভাবে দল পরিচালিত হবে। কিন্তু আপনি একটা জায়গায় দেখেন, কালকে ব্রাজিলের খেলোয়াড়রা কার্লো আনচেলত্তির ট্যাকটিসে কোনো একটা জিনিস তারা রাখতে পারছে, ধরতে পারছে। ভাই প্রথম থেকেই তো ব্রাজিলের প্রেশার শুরু হয়ে গেছিল, প্রথম থেকেই তো ব্রাজিল প্রেস করে খেলছিল, পেনাল্টিও আদায় করে নিয়েছিল। পেনাল্টি যদি আপনি দিতে না পারেন, কার্লো আনচেলত্তি কি করবে? বাল করবে? কার্লো আনচেলত্তি কি করবে? গিয়ে পেনাল্টি মারা দিয়ে আসবে? কার্লো আনচেলত্তিরও প্ল্যান ছিল যে ব্রুনো গিমারেস পেনাল্টি মারুক, কারণ উনি পেনাল্টি মারতেও ভালো, মানে সিদ্ধহস্ত। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র সবাই চাইছিল, কিন্তু এখানে দলীয় সিদ্ধান্ত ছিল যে কার্লো আনচেলত্তি বলছে যে ব্রুনো গিমারেস মারুক। এখন বলতে পারেন কার্লো আনচেলত্তির দোষ। ভাই মাঠের প্র্যাকটিসে আপনি তো ওইটাই করেন, মাঠের প্র্যাকটিসে আপনাকে ওইটাই করানো হয়, কারণ আপনি যদি ওখানে মেতায় ফেলেন তাহলে তো হলো না। তো কার্লো আনচেলত্তিকে নিয়ে এখন যদি আপনি বলেন যে কার্লো আনচেলত্তিকে বিশ্বকাপ জিততে চাইছিল হ্যান ত্যান, ভাই এই জন্য বলতেছি যে আপনার বাপ আপনার পেছনে টাকা খরচ করছিল, আপনি পারেন নাই, সেটা আপনার ব্যর্থতা, আপনার বাপের না। আপনার বাপ আপনার জন্য ঠিকই কষ্ট করছে, আপনি পারেন নাই, আপনি বকে গেছেন। যাই হোক, ওই কথা যাবো না, খাওয়া লাভ, মূল প্রসঙ্গে চলে আসি। দেখেন ব্রাজিল কোথায় কোথায় হারলো, আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা কারণ, সেই কারণগুলো আমি সাথে জাস্ট ঝটপট বলে দেবো। কয়েকটা কারণ কোথায় কোথায় হারলো। প্রথমত হচ্ছে যে ব্রাজিল প্রথম যে প্রেস করছিল সেই প্রেসটা তারা মানে ধরে রাখতে হইতো, সেই প্রেসটা তারা পরে রেজিস্ট করে ফেলছে। কিভাবে? নরওয়ে তারা ম্যাচটাকে ছোট করে ফেলছে, ম্যাচটাকে মানে স্লো করে দিছে, এবং হচ্ছে নরওয়ে 600+ পাস দিছে মানে নিজেদের ভিতরে, এবং বিপক্ষে ব্রাজিল 300+ পাস দিছে। নরওয়ে যখন তাদের পাস সিস্টেমটা ছোট করে ফেললো, নরওয়েকে একটা জিনিস খেয়াল করে দেখেন, নরওয়ে কিন্তু একবারের জন্য কাউন্টার অ্যাটাক, একবারের জন্য অ্যাটাক এই জিনিসটা করতেছিল না, বারবার তারা নিজেদের অর্ধেক খেলা ঘুরাই নিয়ে আসতেছিল। তাদের প্ল্যান ছিল যে ব্রাজিলকে একটু আরেকটু উপরের দিকে টেনে নিয়ে আসা, উপরের দিকে টেনে এসে কাউন্টার অ্যাটাক করা। সেই জিনিসটা ব্রাজিলও করতেছিল না, কারণ কারণ যদি জানতেন যে ওই নিউ জার্সিতে কিন্তু প্রচন্ড গরম পড়তেছে, এত বেশি প্রেস করা যাবে না, এত বেশি প্রেস করলে পরে যদি 120 মিনিট খেলতে হয় তখন আমার খেলোয়াড়রা না ধরে রাখতে পারবে না, ঠিক সার্ভিস দিতে পারবে না। এই জন্য কার্লো আনচেলত্তি খুব বেশি প্রেস করতে দিচ্ছিলেন না। কথা বুঝেন? ওই জায়গাটাই ব্রাজিল খেলাটাকে ছোট যখন করে ফেলছে, ব্রাজিল খেলাটা তার নিয়ন্ত্রণ থেকে বের হয়ে গেছে, মাঝমাঠ তাদের দখলে চলে গেছে। কারণ মাঝমাঠ দখলে চলে গেল কেন, এই প্রশ্নটা আপনি করতেই পারেন। মাঝমাঠ দখলে চলে যাবেন না কেন ভাই? রাফিনার মতন খেলোয়াড় মাঠের বাইরে, পাকুয়েটার মতন একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার মাঠের বাইরে। পাকুয়েটাকে আপনি পছন্দ করেন না না করেন, পাকুয়েটা মিডফিল্ডে দরকার ছিল। আমি মিডফিল্ডে আগের দিন ভিডিও বলছিলাম মিডফিল্ডে কেউ নাই, এই কথাটা বলার পরে বলতেছে যে পাকুয়েটার চাই অনেক ভালো ভালো মিডফিল্ডার আছে, আপনি জানেন না, আপনি দেখে আসেন, আপনি হচ্ছে খেলা আগে বুঝেন। সেসব সেসব বাল ছেঁড়া পুরুষগুলো কোথায় দেখতে চাই? মিডফিল্ডে এত ভালো ভালো খেলোয়াড় ছিল, নামাইলো না কেন কার্লো আনচেলত্তি? পাকুয়েটা শোনেন, পাকুয়েটা হচ্ছে মন্দের ভালো, মন্দের বিকল্প। পাকুয়েটা যেসব ক্রিয়েটিভ পাস বের করতে পারে, ক্রিয়েটিভ ড্রিবল করতে পারে, এগুলো অন্য কেউ পারতো না। এই জন্য বলতেছি যে বেশি বেশি মানে দুদিন খেলা দেখে বেশি পণ্ডিত হয় না। আজকে একটু রাগ নিয়েই বলতেছি কথাগুলো। আমি তো বারবার বলছি যে ব্রাজিলের মিটে পাকুয়েটা চলে যাওয়ার পরে কেউ নেই, হ্যাঁ কেউ নেই। ওই সান্তোসকে নামানো হয়েছে, সে কি করছে? খুব বেশি কিছু করতে পারে না তো। আপনি এক মনে নেই যে এই অ্যান্ডারসন আছে, এই আছে, ওই আছে, কি বোঝালেন আমি বুঝলাম না। খেলা তো দেখি ভাই, ব্রাজিলের মিটে কেউ ছিল না, পাকুয়েটার জায়গাটা পূরণ হয়নি, ওই পাকুয়েটার জায়গাটা পূরণ হয়নি বলেই মিটটা দখল হয়ে গেছে। এর প্লেন অ্যান্ড সিম্পল, এর বাইরে আর কোনো কথা নেই। এবার আসেন ফরওয়ার্ড লাইনে। ফরওয়ার্ড লাইনে ভিনিসিয়াস জুনিয়র যে পরিমাণ অ্যাটাক করছে, যে পরিমাণ উইং দিয়ে অ্যাটাক করছে, যে পরিমাণ কার্ড ব্যাক করছে, যে পরিমাণ বিভৎস রকমের সুযোগ তৈরি করছে, এর চেয়ে আর কি করতে পারে ভিনিসিয়াস জুনিয়র? আর কি করবে? আর ব্রাজিল কালকে যতগুলো ইজি চান্স মিস করছে, টাফ চান্স মিস করছে, ভাই জিততে হলে কিন্তু টাফ চান্সকে ফুল চান্স করতে হয়, সেই সুযোগগুলো মিস করছে। সেগুলো তো ভাই মানে অগণিত অগণিত,
প্রথমে যদি পেনাল্টি পেয়ে যেত ব্রাজিল মিনিমাম 3-4টা গোল দিত। আমি ব্রাজিলের পক্ষে বলতেছি না, খেলা মোমেন্টাম এরকমই হইতো, কিন্তু বিপক্ষে দলের ঘটনাটা দেখেন, কিপ অ্যান্ড কাম, স্লো স্লো। আপনি আর্লিং হাল্যান্ডকে একবারের জন্য রান মেক করতে দেখেন নাই, পুরো একটা ভিডিওতে আপনাকে দেখেন যে রান মেক করতেছে, কখনো সে রান মেক করে নাই, বরং উইংয়ে চলে গেছে, কিন্তু সে রান মেক করে নাই, সে স্লো গেছে, গিয়ে ঠিক তার পজিশনে দাঁড়ায় গেছে। আর আর্লিং হাল্যান্ডকে আপনি বক্সের মধ্যে জায়গা দেবেন আর সে স্কোর করবেন না, মাগালেস তো বুঝতেই পারে না যে কখন গিয়ে সে হেড করে দিছে, মাগালেস তো টেরই পায় না যে কখন গিয়ে আর্লিং হাল্যান্ড হেড করে ফেলছে। এটা আর্সেনালের ডিফেন্ডার, আপনি আপনার কাছে এইটুকু আশা করবো, কারণ ওখান থেকে যখন হচ্ছে যে শেলরুপ যখন হচ্ছে আপনার ক্রস দিচ্ছে, বদলি খেলোয়াড়, বদলি সাব, সুপার সাব, মানে যখন ক্রস দিচ্ছে তখন তো আপনার বুঝতে হবে যে ক্রসটা আমার মার্ক করা আর্লিং হাল্যান্ডের কাছে আসবে, তারপর আপনি আর্লিং হাল্যান্ডকে ধরে রাখেন, আপনি একদম আর্লিং হাল্যান্ডেরকে মানে দেখতে দেখতে আর্লিং হাল্যান্ড গোল করে ফেলছে। দিস ইজ আর্লিং হাল্যান্ড। সেকেন্ড গোলটা আপনি দেখেন, মোটামুটি তাও বলা যায় যে একটু মার্কিং এর বিরুদ্ধে আসতেছিল, কিন্তু এটা তো আর্লিং হাল্যান্ড ভাই, সে যে বলটাকে মানে ওই ইয়ে দিয়ে গোল দিছে, মানে ওই অ্যাঙ্গেল থেকে গোল দিছে, 120 কিলোমিটার/আওয়ার তার স্পিড ছিল। কত স্পিড বল গেছে চিন্তা করেন, মানে আপনি দেখতে দেখতে বল চলে গেছে। এই জন্য বলতেছি যে এই 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 ব্রাজিল যে পরিমাণ সুযোগ হারাইছে, যে পরিমাণ সুযোগ হাতছাড়া করছে, হার তো তাদেরই প্রাপ্য। আর ডিফেন্স লাইনের কথা বলবো, মার্কোইনোসকে আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বাজে ম্যাচ খেলছে বিশ্বকাপের। সান্তোসকে দেখলাম সবচেয়ে বাজে ম্যাচ খেলছে, তারপরে দানিলোকে দেখলাম সবচেয়ে বাজে ম্যাচ খেলছে, মাগালেসকে দেখলাম সবচেয়ে বাজে ম্যাচ খেলছে। ডিফেন্ডিং লাইনটা ভাই আমার কাছে কালকে পছন্দই হইল না। এই ডিফেন্ডিং লাইনটা হচ্ছে আশা দেখাচ্ছিল, জাপানের বিরুদ্ধে তারা দুর্দান্ত ডিফেন্ডিং করছে, মাগালেস তো অ্যাসিস্টই করে ফেলছিল। সেই জন্য বলতেছি যে এই সবকিছু দোষ খেলোয়াড়দের থাকার পরেও আপনি যদি কার্লো আনচেলত্তির মানে তার মস্তিষ্ক নিয়ে প্রশ্ন করেন, তাহলে আপনার ফুটবল মস্তিষ্ক নিয়ে আমার প্রশ্ন আছে। কার্লো আনচেলত্তি শিখাই দিতে পারে, মাঠে গিয়ে খেলে দিয়ে আসতে পারে না, কিন্তু যে বললাম কার্লো আনচেলত্তি বিশ্বকাপ জিততে পারতেন ব্রাজিল হয়ে, অন্য কেউ পারতেন না, অন্য কেউ থাকলে গ্রুপ পর্বে পার হইতে পারতো না। এবার কয়েকটা শেষ কথা আছে, দেখেন সাবগুলো কার্যকর ছিল না, কারণ সাবগুলো নেই তো আপনার হাতে। গ্যাব্রিয়েল মার্টিনেলিকে আপনি দিয়েছেন সিএএম এ খেলতে, সে সিএএম এ খেলে নাকি কোনোদিন? সে খেলে সবসময় হচ্ছে যে উইংয়ে খেলে, তো তাকে দিচ্ছেন, সে রোল দিচ্ছেন, কারণ কি পাকুইটা নাই, তার জায়গাটা তো দিতে হবে। আপনাদের সেই পাকনামি করে বলছিলেন এন্ডারসন আছে, তারা কই? তারা তো নাই। যাই ওই যে পাকুইটার রোলটা প্লে করতে গিয়ে সে খেয়ে হারে ফেলছে, তার মূল খেলাটা সে খেলতে পারে নাই। তাকে যদি মূল উইংয়ে তাকে দায়িত্ব দেওয়া হতো, তাহলে সে জাপানের মতো সেই কয়েকটা গোলের সেই অ্যাসিস্ট এবং সুযোগ সে বের করে ফেলতো। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা যে শেষ করবো সেটা হচ্ছে যে প্রিন্স নেইমার আসলে সত্যি কথা বলতে কি সব রাজার মুকুট হয় না, সব রাজার মুকুট হয় না, অনেক রাজার মুকুট হয় না। লুকা মদ্রিচের মুকুট হয়নি, তারপর হচ্ছে যে নেইমারের মুকুট হয়নি, হ্যাঁ, সব রাজার মুকুট হয় না। এই জন্য বলতেছি যে এই মুকুটবিহীন রাজা আপনি জানবেন হয়তো যে খেলা অলরেডি ছেড়ে দিছে। সো এই লোকটার জন্য একটা বিশ্বকাপ খুব দরকার ছিল। আমি সবসময় বলছি মেসি, রোনালদো, নেইমার এদের জন্য বিশ্বকাপ দরকার। বিশ্বকাপ যদি এদের ছোঁয়া না পাই তাহলে কেমন বিশ্বকাপ লাগে না। এই জন্য বলতেছে নেইমারের, তারপর যখন নেইমার ফিরছেন, যখন আবার খেলছেন, ভাই আমার কাছে মনে হচ্ছিল যে সে বহুত পোটেনশিয়ালিটি তৈরি করতেছিল, বহুত ভালো ভালো কি পাস তৈরি করছিল, কিন্তু সে কি পাসগুলো তার কাজে লাগাইতে পারে নাই। লাস্ট মুভমেন্টে কাসিমিরোর একটা ভালো একটা ক্রস ছিল, সেটাও তারা মাথা চড়াইতে পারে নাই। হোয়াটএভার, দিনটা ব্রাজিলের ছিল না। তবে এই ব্রাজিল কার্লো আনচেলত্তির আন্ডারেই আবার 30-এ খেলবে আমি যতটুকু জানি, কারণ 30 পর্যন্ত চুক্তি। আমাদের জার্মানি সমর্থকদের মতন আপনাদেরও 4 বছরের অপেক্ষা। তবে আপনাদেরকে এটুকু বলতে পারি, কার্লো আনচেলত্তির আন্ডারে দলটা গুছাইতে দেন, একটু ধৈর্য ধরেন। ফ্যানদের ধৈর্য ধরা ছাড়া কি করার আছে? মারামারি করবেন? তাহলে ব্রাজিলে যান, একটু ধৈর্য ধরেন, এদের ব্রাজিল দল ঘুরে দাঁড়াতে হবে। জার্মানি দল ঘুরে দাঁড়াবে, সবাই ঘুরে দাঁড়াবে। শুধু একটা জিনিস, যে এই প্রসেসের মধ্যে থাকতে হবে, আর ব্রাজিলের পাইপলাইনের খেলোয়াড়গুলো আরেকটু চেঞ্জ থাকতে হবে। কারণ ব্রাজিলের এনরিকের যেই নামার পরে যে খেলার যে স্টাইলটা চেঞ্জ হয়েছিল, অন্য খেলোয়াড়কে সেই ইম্প্যাক্ট দিতে পারছে। এই জন্য বলতেছি নতুন খেলোয়াড়দের, ইম্প্যাক্ট করতে খেলোয়াড়দেরকে আরেকটু সুযোগ দিয়ে সেট আপ করে নিতে পারলে ব্রাজিল দলটাকে অবশ্যই আগের রূপে দেখা যাবে। যাই হোক, এই জয়ে আমি অন্তত একজন ফুটবল প্রেমী হিসেবে খুবই ব্যথিত। কারণ বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা এদের চলে যাওয়া মানে বাংলাদেশ প্রেক্ষিত অন্তত ব্রাজিল তার অর্ধেক রং হারাই ফেলে। সো ব্রাজিলে চলে যাওয়াটা অবশ্যই কষ্টদায়ক, এবং সেই কষ্টে আমিও কষ্ট পাচ্ছি। ব্রাজিলের ফ্যানদের জন্য শুধু এটুকু বলবো, ধৈর্য ধরেন, আবার ঘুরে দাঁড়াবে আপনাদের ব্রাজিল। সে পর্যন্ত ভালো থাকে সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।